হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ ফার্স্ট সেমিস্টার বাংলা সাজেশন হিসাবে বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। স্টুডেন্টস তোমরা দেখো এবং তৈরি করে নাও। কল্যাণী ইউনিভার্সিটির বাংলা মেজর এবং মাইনর স্টুডেন্টসদের জন্য বাংলা ভাষাতত্ত্ব থেকে বেশ কয়েকটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকে ভিডিওতে দেওয়া হয়েছে, যেগুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা এগুলি দেখো এবং রেডি করে নিও। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 অথবা 2। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাচীন বাংলার দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণ সহ উল্লেখ করো। প্রাচীন বাংলার দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য হলো শব্দের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয়, যেমন ভনত থেকে ভনই। প্রাচীন বাংলার তালবস্য মূর্ধন্য দন্তস্ব এর উচ্চারণে কোনো পার্থক্য ছিল না, যথা শুন শুন। এবার 2 নম্বর, প্রাচীন বাংলার দুটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রাচীন বাংলার দুটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম হচ্ছে প্রাচীন বাংলায় সংখ্যাবাচক বিশেষণের ব্যবহার, যেমন পঞ্চবী ডাল। 2 নম্বর হচ্ছে প্রাচীন বাংলায় করণকারকে বিভক্তি ব্যবহৃত হতো, যেমন সুখ দুঃখেতে। এবার নেক্সট 3 নম্বর প্রশ্ন, মধ্য বাংলার দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের উল্লেখ করো। মধ্য বাংলার দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য হলো, 1 নম্বর হচ্ছে সর্বনামের বহু বচনে আ বিভক্তির প্রয়োগ, যেমন আমি আমরা। আর 2 নম্বর বৈশিষ্ট্য হলো দুটি ক্রিয়াপদ যুক্ত করে মৌলিক ক্রিয়ার রূপ প্রকাশিত হয়েছে, যেমন লই আছে থেকে লই আছে। 4 নম্বর, মধ্য বাংলার দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের উল্লেখ করো। মধ্য বাংলার দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য হলো, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তৎসম শব্দের নাম ধাতুরূপ ব্যবহার, যেমন নমস্কারিলা। আর 2 নম্বর হচ্ছে আছ ধাতু যোগে যৌগিক ক্রিয়ার বহুল প্রয়োগ, যেমন আসছি থেকে আসিতেছি, আসিয়াছিল। এবার 5 নম্বর, আদিকাল থেকে আধুনিক কাল পর্যন্ত লিপির ক্রমবিকাশের কটি স্তর ও কী কী? আদিমকাল থেকে আধুনিক কাল পর্যন্ত লিপির ক্রমবিকাশের 4টি স্তর, যথা চিত্রলিপি ও গ্রন্থিলিপি, ভাবলিপি, চিত্র প্রতীক লিপি ও ধ্বনিলিপি। এবার পরবর্তী, চিত্রলিপি ও গ্রন্থিলিপির সৃষ্টির সময়কাল কত? চিত্রলিপি ও গ্রন্থিলিপির সৃষ্টির সময়কাল আনুমানিক 2000 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। এবার 7 নম্বর, গ্রন্থিলিপির অন্য নাম কি? গ্রন্থিলিপির অন্য নাম হলো কৈপু। এবার 8 নম্বর, লিপির প্রাকরূপের সূচনা কোন লিপি থেকে হয়? লিপির প্রাকরূপের সূচনা চিত্রলিপি ও গ্রন্থিলিপি থেকে হয়। এবার 9 নম্বর, আধুনিক লিপি জন্মের শেষ স্তর কি? আধুনিক লিপি জন্মের শেষ স্তর হলো অক্ষরলিপি ও বর্ণলিপি। এবার পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের আদি লিপিমালা কটি ও কি কি? প্রাচীন ভারতের আদি লিপিমালা হলো 2টি, ব্রাহ্মী লিপি ও খরোষ্ঠী লিপি। নেক্সট, সমস্ত ভারতীয় আদিলিপির জন্ম কোথা থেকে? সমস্ত ভারতীয় আদিলিপির জন্ম ব্রাহ্মী ও খরোষ্ঠী লিপিমালা থেকে। এবার 12 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলা লিপির নিদর্শন কোন গ্রন্থে পাওয়া যায়? প্রাচীন বাংলা লিপির নিদর্শন পাওয়া যায় চর্যাপদ গ্রন্থে। নেক্সট, মধ্যযুগের বাংলা ভাষার নিদর্শন পাওয়া যায় কোন গ্রন্থে? মধ্যযুগের বাংলা ভাষা নিদর্শন পাওয়া যায় শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থে। এবার 14 নম্বর, বাংলা মুদ্রিত লিপির প্রথম পূর্ণাঙ্গ রূপ কোথায় পাওয়া যায়? বাংলা মুদ্রিত লিপির প্রথম পূর্ণাঙ্গ রূপ পাওয়া যায় হ্যালহেড লিখিত এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থে 1778 খ্রিস্টাব্দে।
নেক্সট, মৌলিক স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মৌলিক স্বরধ্বনি হলো স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বার অবস্থান, ওষ্ঠের আকৃতি ও মুখগহ্বরের আয়তন বোঝানোর মানদণ্ড। অধ্যাপক জোন্স তাই মৌলিক স্বরধ্বনিকে বলেছেন স্কেলস অফ কার্ডিনাল ভাওয়েলস। মৌলিক স্বরধ্বনিকে বিশ্লেষণ করা যায় না, শুধুমাত্র মানদণ্ডগুলিকে চিহ্নিত করা যায়, যেমন উচ্চ, সম্মুখ, প্রসারিত, সংবৃত ই। এবার নেক্সট, ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ব্যতীত স্পষ্টরূপে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? উদাহরণ হচ্ছে ক যোগা, ম যোগা, তালবস্য যোগ অ প্রভৃতি। তাহলে এখানে স্বরধ্বনি ব্যতীত স্পষ্টরূপে উচ্চারিত হতে পারে না, সেই ধ্বনিগুলোকে বলা হচ্ছে কি? ব্যঞ্জন ধ্বনি। এবার নেক্সট, নাসিক্য ধ্বনির সাধারণ পরিচয় উদাহরণ সহ বিবৃত করো। তাহলে নাসিক্য ধ্বনি কাকে বলে? নাসিক্য ব্যঞ্জন ধ্বনি হচ্ছে যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করার সময় শ্বাসবায়ু একই সঙ্গে মুখদ্বার ও নাসাপথের মধ্য দিয়ে বের হয় তাদের বলে নাসিক্য ব্যঞ্জন ধ্বনি। উঙ, দন্তন্য, ম এই তিনটি বাংলা নাসিক্য ব্যঞ্জন। এবার 18 নম্বর, আইপিএ এর সম্পূর্ণ নাম কি? আইপিএ এর সম্পূর্ণ নাম হলো আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। নেক্সট, লন্ডন বিশ্ববিদ্যালয়ে আইপিএ এর প্রধান সংগঠক কে ছিলেন? ভাষাবিজ্ঞানী ড্যানিয়েল জোন্স লন্ডন বিশ্ববিদ্যালয়ে আইপিএ এর সংগঠক ছিলেন। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা রূপান্তরের ক্ষেত্রে কোন দিকে গুরুত্ব দেওয়া হয়? আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা রূপান্তরের ক্ষেত্রে উচ্চারণের দিকে গুরুত্ব দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা কী ধরনের বর্ণমালা? আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা একটি কৃত্রিম বর্ণমালা। প্রত্যেকটা প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ তোমরা যেহেতু প্রথম বর্ষের পরীক্ষার্থী, অতএব তোমাদের একটু অসুবিধা হবে, একটু বেশি করে পড়তে হবে। নেক্সট, কোন সংস্থা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা প্রবর্তন করেন? আন্তর্জাতিক ধ্বনিমূলক সংস্থা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা প্রবর্তন করেন। আন্তর্জাতিক ধ্বনি বিজ্ঞানী সংস্থা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা প্রবর্তন করেন। এবার 23 নম্বর, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা কেন সৃষ্টি হয়? আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা সৃষ্টি হয়েছে পৃথিবীর সব ভাষাভাষী মানুষের সাথে যোগাযোগের জন্য। এবার পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার 4টি নিয়ম লেখো। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার নিয়ম হচ্ছে, প্রথম হচ্ছে প্রত্যেক তাৎপর্যমূলক মূলধ্বনির জন্য একটি করে বর্ণ থাকবে। কোনো ধ্বনির জন্য একের বেশি বর্ণ যেন না থাকে, কোনো ধ্বনির জন্য যেন একের বেশি বর্ণ না থাকে। এখানে কি হলো? প্রত্যেক তাৎপর্যমূলক মূলধ্বনির জন্য একটি করে বর্ণ থাকবে। কোনো ধ্বনির জন্য একের বেশি বর্ণ না থাকে। নাটা কথাটা এখানে অমিট হয়ে গিয়েছে, তোমরা এটা ঠিক করে নিও। এবার নেক্সট হচ্ছে, আইপিএতে কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার হয় না। এবার পরবর্তী হচ্ছে 3 নম্বর, ব্যক্তি নাম স্থান নামের আগে এই স্টার চিহ্ন বসে। আর 4 নম্বর হচ্ছে, আইপিএ উচ্চারণ অনুযায়ী হয়ে থাকে, বর্ণ অনুযায়ী নয়। হয়েছে। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে 25 নম্বর, কোথায় কবে আন্তর্জাতিক ধ্বনিবিজ্ঞানী সংস্থা প্রতিষ্ঠিত হয়? ফরাসি দেশে 1886 খ্রিস্টাব্দে ধ্বনিবিজ্ঞানী সংস্থা প্রতিষ্ঠিত হয়। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্ন কটা দেওয়া হলো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অতএব তোমরা গুরুত্ব সহকারে
তৈরি করে নিও। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিতে যেন ভুলো না, এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।